গাড়ির চালান হয়, টোটোর যে কেন চালান করছে না সরকার এখনো বুঝতে পারছি না। তো ট্রেলার, আসল অফরোড তো রাস্তা খারাপ তো এইখানে। চলো বেরোই এবার। গুড মর্নিং সবাইকে। তো যারা যারা আগের ব্লকে ছিলে তারা জানো আমি আজ ভোরেই তারাপীঠে এসে পৌঁছে পুজো টুজো দিয়ে এই বেরোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো এখন সবে হোটেল থেকে বেরিয়েছি। আরে ভাই এত জ্যাম কিসের, আরে এইটুকুর মধ্যে থেকে ভ্যান ঢোকায় না কি কেউ। তো চলো এই হচ্ছে তারা মায়ের গেট, ক্রস করলাম, জয় মা। তো চলো শান্তিনিকেতন এখান থেকে খুব একটা বেশি রাস্তা নয়, 62 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে যে 1-1.5 ঘন্টার মতো লাগবে। দেখা যাক কতটুকু কি সময় লাগে। প্রচণ্ড গরম আর রোদও উঠেছে। এখন কিন্তু বেশি সময় হয়নি, 9টার সময় বেরোবার কথা ছিল, তো এখন কত 9টা 10-15 হবে এরকমই। ওদিক থেকে আসো তারা অনেকেই এই রাস্তা থেকে এই রুট থেকে হয়ে আসো, তো এটাই এন্ট্রি গেট বলা হয়। কিন্তু আমরা ঢুকেছি ওই পেছনের দিক থেকে, এই রোডটা একটু খারাপ মতো, তাই এই রুটটা ধরিনি। আর ম্যাপে যেটা শর্টকাট দেখিয়েছে, ফার্স্টের রুট দেখিয়েছে, সেটাই আমরা ধরেছিলাম। তো এখন বেরোবার সময় কিন্তু এই রুটটা হয়েই আমরা বেরোচ্ছি। এই রুটটা 2 কিলোমিটার যাওয়ার পরে বাঁদিকে হাইওয়েতে কানেক্ট করেছে, তো সেখান থেকে আমরা বেরিয়ে যাব শান্তিনিকেতনের দিকে। কালকে সারাদিন সারা রাত কারোর ঘুম নেই, কম বেশি সবাই টায়ার্ড রয়েছে, কিন্তু এনার্জিটা যদি এনার্জির কথা বলি, এনার্জি কিন্তু কারোর ডাউন নেই। মোটামুটি চোখের কোণ একদম পুরো ঢুকে গেছে, কিন্তু এনার্জির দিক থেকে সবাই একদম 100%। তো তারাপীঠের বিষয়ে একটা কথা বলি, এখানে মা তারাকে নিয়ে কিন্তু বিজনেস শুরু হয়ে গেছে মোটামুটি। যে যেমন পাচ্ছে, যেভাবে পাচ্ছে, মানুষের ভুল বুঝিয়ে বলো বা মানে কি বলবো, ভুল চিন্তাভাবনা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলো, টাকা নিচ্ছে। তো সবাই যারা দর্শন করতে আসবে মায়ের, সাবধান, ভিড় হয়, ভিড় হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভিড় ঠেলে পুজো দাও। মোটামুটি 2 কিলোমিটারের একটা ছোট্ট বাইপাস নিয়ে আবার উঠে পড়েছি এটা হাই রোডে। রোডটার নাম ঠিক জানি না। তো কালকে যে ব্যাপারটা ছিল, বৃষ্টির জন্য বেরোতে পারিনি, সময় দেরি হয়ে গেছিলো অনেকটা। আজকে কিন্তু সে ব্যাপারটা একদমই নেই, একদম ঝকঝকে রোদ্দুর উঠেছে আকাশে, কিন্তু দুপুরের পরে কি হবে জানি না। এদিককার রাস্তাঘাটগুলো কিন্তু সম্পূর্ণ অতটাও ভালো না। আমরা কালকে রাতের বেলা এসছি, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। রাস্তার মধ্যে অনেক গাড্ডা ছিল, যেগুলো রাতের বেলা আমরা কোনো রকমে জাস্ট পার করিয়ে এসছি আর কি। তোমরা যারা আসবে তারা কিন্তু একটু সাবধানে এসো। সকাল 9টা 9:30টার সময় এমন গরম বা এমন ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন 2টো বাজে। উফ, আমরা তো পুজো দেবো বলে সকাল থেকে প্রায় খালি পেটেই ছিলাম। তারপরে পুজো দিয়ে বেরিয়ে কিন্তু সেরকম কিছু একটা খাওয়া হয়নি। সেই কালকে রাতেই ভালো করে খেয়েছিলাম, আর রাস্তায় ভালো কোথাও পেলে দাঁড়িয়ে আগে সবাই মিলে খেয়ে নেব, কারণ যদি না খাই তাহলে কিন্তু আমাদের শরীরে এনার্জি অনেকটা ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে শরীর যদি না সঙ্গ দেয় তাহলে কিন্তু এনজয়মেন্টগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। খেতে হবে আগে। কালকে থেকে কিন্তু আমরা একটা খুব ভালো জিনিস মেনটেন করছি, স্পিড মেনটেন। আমরা কিন্তু গাড়ি 60-এর ওপরে তুলছি না, মানে একটা ন্যূনতম স্পিডে আমরা যাচ্ছি। তো সেই জন্য রাস্তার এত প্রবলেম থাকতেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না। রানীগঞ্জ 102, বাবা, বাঁকুড়া 148, কোথায় কোথায় না যাচ্ছি জানি না। এই 100 সিসি কোথায় কোথায় চলবে জানি না এখনও। লোকের কিন্তু এক্সপেকটেশনের বাইরে যে একটা 100 সিসি বাইক নিয়ে এত দূর যাচ্ছি।
ব্যাপারটা গাড়ি চালানোটা কোনো ব্যাপার না, লং রাইডে কমফোর্টটা ম্যাটার করে। কমফোর্টটা আর স্পিড লিমিট মেনটেন করাটাই কিন্তু ম্যাটার করে। কারণ আমি একটা 100 সিসির বাইক চালিয়ে সেই রকমভাবে কিন্তু কমফোর্ট পাচ্ছি না বা পাওয়া যায় না। ট্র্যাকে মালগাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এই যাচ্ছি। রাস্তাটা যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খারাপ, আর ট্রাক চলছে বেশি। এই সময় যে কী করে এত ট্রাক চলে বুঝতে পারি না বাবা। সকাল 10টা-11টার সময় যদি এইসব রোড থেকে 1 কিলোমিটার ছাড়া ছাড়া, যেখানে একটা জংশন এরিয়া 1-2 কিলোমিটার ছাড়া ছাড়া, সেখান থেকে যদি এই সকাল 10টার সময় যদি এরকম ট্রাক চলে তাহলে কি করে বলবো। আমার তো খুব খিদে পেয়েছে, প্ল্যানিং করছি কোথায় খাওয়া যায়, সেরকম কিছু পাচ্ছি না। এখানে ওই তো সবাই শালপাতাতে ঘুগনি মুড়ি চপ খাচ্ছে, দেখি আমরাও খাবো। বেশ ঠিক আছে রে, খেয়ে যাচ্ছিস তো? বেশ, দেখি খাই। শালপাতা ভেবেছিলাম শালপাতা নয়, কিন্তু ডিম ডিম দেবে তো। খাওয়া দাওয়া করে মোটামুটি বেরিয়ে পড়লাম আমরা। ওই যে খাবারটা 18 টাকা করে পার হেড নিয়েছে, কিভাবে দাম ক্যালকুলেশন করেছে জানি না, ঘুগনি মুড়ি আর চপ। তো যাই হোক, এখানকার টেস্টটা কিন্তু অন্যরকম, আমাদের ওখানকার মতো একদমই না। এখানকার মানুষের এটা প্রিয়, তো আমাদের ওখানকার লোকেদের ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে না। এখান থেকে শান্তিনিকেতন আর 42 কিলোমিটার বাকি, কিন্তু আমরা যে রোডে যাচ্ছি সে রোডে একটা রোড ব্লক দেখাচ্ছে, হয়তো আমাদের 10 কিলোমিটার ঘুরে গেলেও যেতে হতে পারে। জানি না আর কি কি সহ্য করতে হবে একটা ট্রিপের মধ্যে। একবার রোড ক্লোজ, এই দেখো আবার ভেড়া এদিক ওদিক থেকে বাইকের চাকার সামনে থেকে চলে গেল। হ্যাঁ, এই রোড কিন্তু খুব সাবধানে যেতে হবে, নয়তো কিন্তু খুব খারাপ অবস্থা হবে। মোটামুটি ধীরে সুস্থে যাব, বেশি তাড়াহুড়ো নেই। আর ধীরে সুস্থে যাওয়ার কারণটা এই দেখতে পাচ্ছ, রাস্তার মধ্যে ছাগল কুকুর সব ভর্তি, দুমদাম করে চলে আসছে। তোমার কিছু বুঝে ওঠার আগেই চাকার সামনে চলে আসবে, ব্যাস তখন গল্প শেষ। এই রোডটা কিন্তু সোজা শান্তিনিকেতন বোলপুর হয়ে বর্ধমানে উঠেছে। কি বিশাল একটা বাজার বসেছে দেখো, এখানে মানুষ গাড়ি ভাড়া করে এসে বাজার করছে সব রকম। ও আচ্ছা, গোহাট এটা। ও ভাই, এখন যা মনে হচ্ছে কালকে রাতে যেটা দেখেছিলাম সেটা শুধুমাত্র ট্রেলার, আসল অফরোড তো রাস্তা খারাপ তো এইখানে। কি? হ্যাঁ, তো যাই হোক, একটা ওভারব্রিজের উপর থেকে যাচ্ছি। নিচের যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। আগেকার টোটোগুলোর কিন্তু একই হাল, যে যেখান থেকে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। কি বলবো, যেমন বাইকের চালান হয়, গাড়ির চালান হয়, টোটোর যে কেন চালান করছে না সরকার এখনো বুঝতে পারছি না। এরা যেইভাবে গাড়ি চালায় রোডে ঘাটে, এদের জন্য ভালো মানুষ পড়ে মরে যাবে। এটা সবাই একই রকম, সব জায়গায় একই ধরনেরই ব্যাপার আছে এদের মধ্যে। বাবা, মারাত্মক অফরোডিং করতে হচ্ছে। সৈকতের কথা শুনে এই রোডে এসে যে কি ভুল করেছি হ্যাঁ বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। ধুলো ধুলো ধুলো, পাউডার পাউডার, লাদাখের ফিলিংস। রাস্তা যদি এত খারাপ থাকে তো গাড়ি চালাতে কি মন চায়? তো মোটামুটি সবার সাথে গুগল ম্যাপ যা করে আমাদের সাথেও ঠিক তাই করলো। এমন এমন জায়গায় ঢুকিয়ে দিল, যদিও একটা ব্রিজ ভাঙা ছিল, সেই জন্যই পাড়ার মোড়ে ঢালাই রাস্তা, বাজার
একদম ঢুকিয়ে দিয়ে বের করলো। লাস্ট 1 ঘন্টা তো আমরা ভুলভুলাইয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম, ঢালাই রাস্তা পাড়ার ভেতরের মধ্যে। তারপর একটা রোড পেয়েছি, খুব একটা ভালো না, তবে মোটামুটি যা দেখলাম যে 4 চাকার রোড সিলেক্ট করে গেলে এখান থেকে আর শান্তিনিকেতন 33 কিলোমিটার। যাই হোক, আমাদেরকে সাজেস্ট করব, যদি কখনো কোথাও যাও গুগল ম্যাপ দেখে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করো বা বের হও, অলওয়েজ বাইক নিয়ে যাও আর যাই নিয়ে যাও, অলওয়েজ চেষ্টা করবে যে যাতে 4 চাকার রুটটা সিলেক্ট করে যাওয়ার, তাতে ফেঁসে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। একটু ভুলের জন্য আমাদের 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টারও বেশি মনে হয় চক্কর লাগাতে হলো। তো অবশেষে আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। তো আমরা বেশি ঘুরিনি, এই সুরজিৎদার চেনাশোনা একটা লজ ছিল, তো সেখানে আগে থেকেই ফোন করে আমরা বুকিংয়ের কথা বলে দিয়েছিলাম, তো সেখানেই রয়ে গেছি। একটা 6 বেডের রুম দিয়েছে উইথ এসি, কম বাজেটেই নিয়েছে, বেশ 1600 টাকার মধ্যে হয়ে গেছে। তো আমরা এতটা টায়ার্ড, আর বেশি বার্গেনিং না করে এটার মধ্যেই থেকে গেছি আর কি। তো এখন যাব, দুপুরবেলা ফ্রেশ হয়েছি কোনো রকমে, ফ্রেশ হয়ে এবার যাব খেতে, কারণ সকাল থেকে সেরকম ভালো করে কিছু খাওয়া হয়নি। ওই যে ওইদিকে আমাদের হোটেল, জাস্ট হোটেল থেকে এই রাস্তাটা এই ব্যাক করে এসে একটা দোকানে খাবো। আগে নাকি খেয়েছিল, খাবারটা বেশ ভালো বললো, এখন খিদে পেয়েছে, বেশি দূর যাচ্ছি না, এইখানেই খাবো। তো মোটামুটি ওই হোটেলটাতে খাওয়া দাওয়া করলাম, 500 টাকা বিল হলো, 120 টাকা করে মাছ ভাত নিল। খাওয়ার কোয়ালিটি খুব খারাপ না, মোটামুটি ভালোই। আলু পোস্ত ছিল, আলু সোয়াবিন ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, ভাত ছিল। তো 500 টাকা 4 জনের এনাফ, মানে আর কি ঠিকঠাক আর কি। তো এখন যাচ্ছি সোনাঝুরিতে। এইখানে যে এত গরম আগেই জানতাম না। এখন প্রায় 3টে বাজতে যায়, কিন্তু গরম বিচ্ছিরি গরম। আশেপাশে 2-1 জায়গায় সাইট সিন করবো, বেশি ইচ্ছাও নেই, আর তার থেকে বড় কথা শরীরও পারমিট করছে না, একটু রেস্টের প্রয়োজন। অবশেষে সোনাঝুরিতে চলে এলাম। সোনাঝুরি মানে এতক্ষণ পরে বুঝতে পারলাম যে একদম খোলা মার্কেট, যে যার মতো জিনিসপত্র নিয়ে কেনা বেচা করছে। এখানে সব রকমের জিনিসপত্র আছে, জামা কাপড় থেকে শুরু করে আধ্যাত্মিক জিনিসপত্র থেকে শুরু করে ফটো ফ্রেম থেকে শুরু করে। মনে হয় সোনাঝুরির সব থেকে বড় হাট। এখানে সব প্রচুর দোকানপাট। এদিকে দেখুন নাচ গানা হচ্ছে। প্রচুর লোকজন। এই মার্কেটে এলেই বোঝা যায় আসল বাঙালি আনা কাকে বলে। ভাই যা সব জীবনে দেখিনি তা এখানেই দেখতে পাচ্ছি। প্রচুর আধ্যাত্মিক, প্রচুর পুরনো কিছু বা আমাদের যে সকল কালচারগুলো আছে সব কিন্তু এই মার্কেটের মাধ্যমে ফুটে উঠেছে। তো আমাদের সোনাঝুরি বাজার দেখা হয়ে গেছে, আমরা এখন আবার যাচ্ছি শুরুর রাজবাড়িতে। সব কালচারাল লোকজন এখানে বেশিরভাগ রয়েছে আর কি। এখানকার যা লোকেশন বা যেভাবে রাস্তাঘাট, কোনো কিছুই বলে বোঝানো পসিবল না। আমরা জাস্ট একটা লোকেশন মারছি আর চলে আসছি। তো আমরা এখন এসছি শুরুল রাজবাড়িতে। তো চলো, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট মূল্য কিন্তু পার পারসন 10 টাকা করে, এখানে পরিষ্কার করে লেখা আছে। চলো ভেতরে যাই।
আচ্ছা, সবাই এসে ছবি টবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, যে এইখানে ঢোকার জন্যই 10 টাকা করে। যাই হোক, এগুলো অনেক পুরনো কিন্তু। ঢুকে গেছি বিশ্বভারতী ক্যাম্পাসে। চারিদিক সব ফাঁকা, কেউ নেই। মোটামুটি বিশ্বভারতী ক্যাম্পাসে এদিক ওদিক ঘুরলাম। তো ওখানকার একটা মিউজিয়াম রয়েছে যেটাতে টিকিট কেটে ঢুকতে হয়। তো ওখানে রবীন্দ্রনাথ মোটামুটি কী কী নিয়ে কবিতা লিখেছে, তার উপরে যে যে জিনিসগুলো নিয়ে আর কি ব্যাখ্যা করেছে তার উল্লেখ অনেক কিছু রয়েছে। তো ওটা আমরা ভেতরে যাইনি, কারণ সৈকতের অলরেডি প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওরা রুমে চলে গেছে। আর আমরাও খুব টায়ার্ড, আর জাস্ট ভালো লাগছে না। এখন ভাবছি রুমে যাব, একটু ঘুমোবো, কারণ কাল ভোর 5টায় আবার আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে শান্তিনিকেতন ছেড়ে। তো সেই প্রিপারেশনটা আমাদের এখন থেকে নিয়ে রাখতে হবে। তো চলো, ভিডিওটা আর বেশি বাড়াবো না। শান্তিনিকেতন আসার ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা পূরণ হলো। শান্তিনিকেতন জায়গাটা বলতে মোটামুটি যেটা বোঝা যায়, একটা শান্তিপ্রিয় জায়গা, বা মানে আধুনিকতার ছোঁয়া আছে, তবু যে বাঙালির যে ঐতিহ্যগুলো বাঁচিয়ে নিয়ে সেগুলোকে সুরক্ষিত করে রেখেছে এই শান্তিনিকেতন। তোমরা যারা সাহিত্য ভালোবাসো, সাহিত্য প্রেমী, তারা আসতে পারো শান্তিনিকেতন। তাদের আশা করি খুব ভালো লাগবে জায়গাগুলো। তো চলো, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।